তো আমরা এখন যে অর্গানাইজেশন গুলো পড়বো এগুলো হচ্ছে জাতিসংঘের অর্গানাইজেশন। আমি গত ক্লাসে বলেছিলাম যে জাতিসংঘের 15টা অর্গানাইজেশন আছে, 15টা অর্গানাইজেশনই আমরা আজকে পড়বো। তো এই অর্গানাইজেশন গুলা থেকে প্রিলি এবং রিটেন এবং যেগুলা ভাইভাতে প্রশ্ন করে আমরা সেগুলাতে প্রশ্ন মানে বলে দিব যে ভাইভাতে প্রশ্ন করে। যেমন খুব মজা যে ফাও ফাও বলে, আমরা আসলে ফাও কিন্তু বলা ঠিক না, এটা কিন্তু বলতে হবে FAO। ঠিক আছে? কখনো এটাকে ফাও বলা যাবে না, কারণ এটাকে ফাও বললে অনেক ঝামেলা আছে। আমার এক বন্ধু আছে যাকে হচ্ছে কি ভাইভাতে জিজ্ঞেস করছিল যে ফাও মানে কি, তো সে মনে করছে যে তাকে ফাও বলছে। হ্যাঁ, এটা শুনে সে আরো বেশি নার্ভাস হয়ে গেছে। তো এই জন্য এটাকে ফাও বলা যাবে না, এটা হচ্ছে FAO। ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আপনারা জানেন যে এটা হচ্ছে খাদ্য এবং কৃষির জন্য যে সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তো এখানে এখানে দেখেন পাওর যে লোগোটা, সেই লোগোটাতে একটু খেয়াল করেন, পাওর লোগোটাতে লেখা আছে পেইজ পেন্স। আমি আসলে এটা লেটিন ওয়ার্ড। হ্যাঁ, পেইজ পেন্স। এটার মানে হচ্ছে গিয়ে রুটি হোক, মানে সারা পৃথিবীর মানুষের জন্য রুটি হোক। ঠিক আছে? তো এটা হচ্ছে জাতিসংঘের একটা সংস্থা যেটার লক্ষ্য হচ্ছে সারা পৃথিবীতে আহ, যত সারা পৃথিবীতে যত ক্ষুধার্ত মানুষ আছে তাদেরকে রক্ষা করা। এটা প্রতিষ্ঠা হয় 16 অক্টোবর 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তখন এটা লাতিন নীতিবাক্যের সাথে, এটা অ্যাপেলের প্রতীক পেইজ পেন্স। এটা হচ্ছে রুটি হোক। এর প্রধান কার্যালয়, পরীক্ষায় বারবার আসছে, এর প্রধান কার্যালয় হচ্ছে রোম, ইতালি। ঠিক আছে? প্রায়গুলো যেগুলো সাংস্কৃতিক এবং এই ধরনের অর্গানাইজেশন, সেগুলোর কার্যালয় হবে রোম অথবা প্যারিসে। আহ তো এখান থেকে প্রশ্ন আসবে যে ফাও এর মানে FAO এর প্রধান কার্যালয় কোথায়, FAO কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে প্রতিষ্ঠিত হয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কত তারিখ প্রতিষ্ঠিত হয়। 16 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এই তারিখটা প্রশ্ন পরীক্ষা আসবে, কারণ দেখেন এটা লাস্টের দিকে দেখেন, এইটা যে তারিখে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে এটা প্রশ্ন আসে না, তারপরে শিখে রাখা দরকার যে এটার হচ্ছে সদস্য সংখ্যা কত। এটা সদস্য সংখ্যা 194। এটা শিখে রাখা দরকার। এটা যদিও পরীক্ষায় কম আসে। তাহলে এখান থেকে প্রশ্ন যেগুলো আসবে আমি বলে দিলাম। প্রধান কার্যালয়ে পরীক্ষা আসবে, 16 অক্টোবর তারিখ পরীক্ষা আসবে, বিশ্ব খাদ্য দিবস পরীক্ষা আসবে। আর যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেহেতু এখানে এর প্রতীক, প্রতীকের যে কথাটা লেখা আছে পেটেন্স, এই কথাটা মানে রুটি হোক, এই কথাটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হইতে পারে। ঠিক আছে? তারপরে হচ্ছে আহ, এর মহাপরিচালক বর্তমানে হচ্ছে কুং ডংগিউ, মানে হচ্ছে উনি চাইনিজ। কুং ডংগিউ, এটা হচ্ছে ওনার বর্তমান মহাপরিচালক। শিখে রাখতে পারেন, কখনো কখনো পরীক্ষা আসে। এই 194টা সদস্যের মধ্যে একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা হচ্ছে সদস্য সংস্থা। আর হচ্ছে পরদ্বীপপুঞ্জ আছে, এটা ক্রিয় সহযোগী সংস্থা হিসেবে আছে। এটা আমি নোটস দিয়ে দিব। এটা হচ্ছে পুরো রিটেন নোটস। আপনাকে যদি রিটেনে 5 নাম্বারের জন্য আসে যে ফাও বা FAO কে লিখো, তাহলে কিন্তু আপনি পুরো লেখাটা লিখতে হবে। পুরো লেখাটা লিখলে পরে আপনার রিটেনের নাম্বারটা আপনি পুরোপুরি পাবেন। ঠিক আছে? এখানে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে কোনো প্রশ্ন নাই। আমরা একটু দ্রুত যাই। এটা হচ্ছে ICAO। এটা পরীক্ষা একবার আসছিল, একটা পরীক্ষা আসছিল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। মানে হচ্ছে গিয়ে যারা হচ্ছে উড়োজাহাজের চলাচল, উড়োজাহাজের, এটা হচ্ছে লোগো ওদের। উড়োজাহাজের কোন রুটে যাবে উড়োজাহাজ, আহ, কোথায় যাবে, এই বিষয়টা হচ্ছে গিয়ে এখানে উম, দেখানো হয়। এখানে এই অর্গানাইজেশনের মাধ্যমে নির্ধারিত হয়। এটাকে বলে আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থা। জাতিসংঘের একটা বিশেষায়িত সংস্থা। আহ এটা বেসরকারি বিমান চলাচল সংক্রান্ত যত ধরনের বিষয় আছে এটা তদারকি করে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক 1 বছর আগে 1944 সালে এটা প্রফেশনাল আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা, মানে এটা আগে যেটা ছিল PICAO। এটা আপনারা শিখে রাখতে পারেন যে ICAO এর পূর্ব সংস্থানের নাম হচ্ছে PICAO। ঠিক আছে? তখন হচ্ছে প্রভিশনাল কথাটা বলা হইতো, কিন্তু এখন প্রভিশনাল কথাটা আর বলা হচ্ছে না। তো এটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত হয় এরপর 1947 সালে 4ই এপ্রিল। আর এটা হচ্ছে ICAO নামে
যাত্রা শুরু করে। এর বর্তমান সংস্থা সংখ্যা 193, প্রায় সবগুলো 193, কাউন্সিল সদস্য 36, সেটা লাগবে না। বাংলাদেশ এটা সদস্য হয় 73 সালে। তাহলে এখান থেকে কি হয়, যেটা আন্তর্জাতিক বিমান চলাচল যত মান আছে, নীতি আছে, সবকিছু এখানে নির্ধারণ করা হয়, যে কোন রুটে বিমান চলবে, কোন কার কার বিমান, আহ সবকিছু, কার বিমান কোন রুটে চলবে, কার বিমানের অনুমতি কেমন থাকবে, কোন বিমানে কত লোকজন থাকতে পারবে, হ্যাঁ, কোন বিমানে কত ক্যারি করতে পারবে, কোন বিমান কখন ল্যান্ড করবে, কোন বিমান কখন ফ্লাই করবে, কে কোন রুটটা ইউজ করবে, এটা হচ্ছে গিয়ে এখান থেকে নির্ধারণ করা হয়। ঠিক আছে, এটা আর বেশি কিছু জানার দরকার নেই, এটা এতটুকু জানলে হবে। ইফাত, আমরা এটাকে বলি ইফাত, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ইফাত। হ্যাঁ, তো এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে এগ্রিকালচারাল, মানে হচ্ছে কৃষিজ যত ইয়া আছে, কৃষিজ যত গুলা পণ্য আছে, সেই পণ্যগুলার যে ইয়াটা থাকবে, পণ্যগুলার জন্য যে ফান্ডটা থাকবে, মানে বিভিন্ন কৃষি লোন বা কৃষি ফান্ড, এগুলা ম্যানেজ করার জন্য এটা করা হয়। তো এটার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বাংলা, এটা জাতিসংঘের বিষয়িত সংস্থা। এটার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টি বিকাশ, বাংলাদেশে যেমন আছে ধরেন বাড়ি, এগুলো হচ্ছে এর সংস্থা, এর অর্গানাইজেশন, এর সদস্য হয়, এবং এখান থেকে এরা বাজেট পায়। এটা 1977 সালে, এটা কিন্তু একটু পরে, এই জন্য এটা ইম্পর্টেন্ট যে ইফাত কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। এবং এটারও সদর দপ্তর হচ্ছে রোমে, মানে খাবারের সদর দপ্তর হচ্ছে রোমে, ফুডের সদর দপ্তরও যেমন রোমে, এটা সদর দপ্তরও রোমে। কিন্তু এটার বর্তমান সংস্থা FAO এর চেয়ে কিছু কম, 177 সংস্থা আছে বর্তমানে সদস্য সংখ্যা। এই প্রেসিডেন্ট স্পেনের আলভারো লেরিও। ঠিক আছে, এটা আর এর চেয়ে বেশি জানার দরকার নাই। 1974 সালে এটা সম্মেলন হয়। মজার বিষয় হচ্ছে 1974 সালে কিন্তু আমাদের দেশে দুর্ভিক্ষ হয়, তো ওই সময়ই এখানে সম্মেলনটা হয়, এবং এই সম্মেলনের কারণে হচ্ছে এটা ইয়া হয়। তখন এই সম্মেলনের ভিত্তিতে 1974 সম্মেলনের ভিত্তিতে 1977 সালে তিন তিন বছর পরে গিয়ে এটা 15ই ডিসেম্বর আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল গঠিত হয়। এটার কোনো দিবস নাই। আমরা এখানে কিন্তু কিছু দিবস বলবো, দিবসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আইএলও আমি আগে পড়াইছি, আগে ক্লাসগুলোতে আসে। এখন তোমরা বলো, আমরা কি আইএলও আবার পড়াবো নাকি আমরা স্কিপ করে যাব? স্যার, বলো তো কেউ। স্যার, আমরা কিন্তু আইএলও আগের ক্লাসে পড়াইছি। এখন তোমরা বলো যে আমরা কি আইএলও আবার পড়বো নাকি আমরা স্কিপ করে যাব? স্যার, আমরা পাই নাই। নাই। আচ্ছা, তাইলে পড়ি। আইএলও হচ্ছে সবচেয়ে আইএলও হচ্ছে পুরাতন অর্গানাইজেশন গুলার একটা, মানে হচ্ছে যখন জাতিপুঞ্জ হয় তখন আইএলও হচ্ছে। ঠিক আছে, কিন্তু সেই আইএলও জাতিসংঘের সাথে কিন্তু রয়ে গেছে, জাতিপুঞ্জের আইএলও জাতিসংঘের সাথে রয়ে গেছে। অর্থাৎ জাতিপুঞ্জ থেকে আইএলও কে বাদ দেওয়া হয় নাই, জাতিসংঘ আইএলও কে কিন্তু অ্যাকসেপ্ট করে নিছে জাতিপুঞ্জের সাথে। এটা হচ্ছে আইএলওর লোগো। আর আইএলওর সাথে অনেকগুলো কথাবার্তা বলতে হবে। আইএলওর প্রতিষ্ঠাকাল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে যে শান্তি চুক্তি হয় সেটাকে হচ্ছে ভার্সাই শান্তি চুক্তি বলে। আমি এটা পড়িয়েছি যে ওটা দ্বিতীয় ভার্সাই শান্তি চুক্তি। প্রথম ভার্সাই শান্তি চুক্তি হচ্ছে আমেরিকার স্বাধীনতা যখন হয় তখন হচ্ছে গিয়ে সেটা প্রথম ভার্সাই শান্তি চুক্তি। আর এটা হচ্ছে দ্বিতীয় ভার্সাই শান্তি চুক্তি। ভার্সাই কোথায়? ভার্সাই হচ্ছে ফ্রান্সে, ভার্সাই নগরীতে ভার্সাই প্রাসাদ আছে, মিরর হল আছে, সেখানে হচ্ছে ভার্সাই আছে। তো এটা দ্বিতীয় শান্তি চুক্তি। এটাও পরীক্ষায় কখনো কখনো আসে, কোনটা প্রথম শান্তি চুক্তি কোনটা দ্বিতীয় শান্তি চুক্তি। তো এটা প্রথম বিশ্বযুদ্ধ শেষ করার জন্য এই শান্তি চুক্তিটা হয়। হ্যাঁ, এবং এই শান্তি চুক্তির সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের হচ্ছে জর্জেস ক্লামেঙ্কু, আর যুক্তরাষ্ট্রের যিনি হচ্ছে গিয়ে জাতিপুঞ্জের স্বপ্নদ্রষ্টা, জাতিপুঞ্জের যিনি অনেকে বলেন প্রতিষ্ঠাতা, কিন্তু অ্যাকচুয়ালি জাতিসংঘের আমরা বলতে পারি উনি হচ্ছে স্বপ্নদ্রষ্টা, এবং জাতিপুঞ্জের যে প্রস্তাব সেটা উনি এনেছিলেন, এবং ভিটেরিও অলরেডা। তো এরা চারজনই হচ্ছে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের জয়ী শক্তি। এই জয়ী শক্তির কারণে কিন্তু আহ আপনার এই প্রথম বিশ্বযুদ্ধে শান্তি চুক্তি হয় এবং জাতিপুঞ্জের জন্ম হয়, এবং তার সাথেই জন্ম হয় হচ্ছে আইএলওর। এই জন্য এত কথা এখানে বলতে হলো। তো আইএলওর মূলনীতি হচ্ছে চারটা, এটা রিটেন পরীক্ষার্থীদের জন্য। আইএলওর মূলনীতি হচ্ছে চারটা: শ্রম পণ্য নয়,
সামাজিক ন্যায় বিচার, সবার জন্য সমান অর্থনৈতিক সুবিধা নিশ্চয়তা, প্রগতি রাখার সাথে ভাব গঠনের গঠনের স্বাধীনতা। অর্থাৎ সংগঠন মানে ট্রেড ইউনিয়ন, লেবারদের যে ট্রেড ইউনিয়ন থাকে সেই ট্রেড ইউনিয়নের কথা বলছি। তারপরে 1946 সালে যখন জাতিসংঘ হয়, তখন জাতিসংঘ 1945 সালে হয়, যে সে এটাকে উনি জাতিসংঘ এটাকে নিজস্ব সংস্থা হিসাবে জাতিসংঘ গ্রহণ করে নেয়। ঠিক আছে, ওকে। তখন জাতিসংঘের সবচেয়ে পুরনো এবং বিশেষায়িত সংস্থা বলে এটাকে হিসাব করে। এটা জাতিসংঘের সবচেয়ে পুরনো এবং বিশেষ সংস্থা এবং একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ত্রিপক্ষীয় মানে তিনটা পক্ষ, এখানে তিনটা পক্ষের সাথে এই সংস্থাটা কাজ করতে পারে: সরকার, নিয়োগকর্তা, মালিক ও শ্রমিক। তিনজনের সাথে একসাথে কাজ করে, অর্থাৎ সরকারের সাথে এক ধরনের চুক্তি করতে পারে, আবার মালিক পক্ষের সাথে এক ধরনের চুক্তি করতে পারে, আবার শ্রমিকদের জন্য আরেক ধরনের চুক্তি করতে পারে, সবার সাথেই চুক্তি করতে পারে। এই জন্য হচ্ছে কি ত্রিপক্ষীয় সংস্থা বলে এটাকে। 1969 সালে এটি নোবেল পুরস্কার লাভ করে। এটা পরীক্ষা আসবে যে আইএলও কবে নোবেল পুরস্কার লাভ। ওকে, এটা পরীক্ষায় আসবে, এই জন্য এটা লিখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আইএলওর হচ্ছে গিয়ে 187 মেম্বার, এটা পরীক্ষায় আসবে। তার মধ্যে 186টা মেম্বার হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশনের সদস্য, আর একটা কুক আইল্যান্ড যেটা ইউনাইটেড নেশনের সদস্য না। এটার হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড। এটা তো খাবার না কিংবা সংস্কৃতি না, এটার জন্য জেনেভা, সুইজারল্যান্ড। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তিনটা পরীক্ষায় আসতে পারে: ইংলিশ, ফ্রেঞ্চ আর হচ্ছে স্প্যানিশ। ডিরেক্টর জেনারেল, এটাও পরীক্ষায় আসতে পারে গিলবার্ট হুম্বো, টোগো, মানে টোগো দেশে। ঠিক আছে। এবার হচ্ছে যেটা পড়া দরকার সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এর সাথে আন্তর্জাতিক শ্রমিক দিবস রিলেটেড, যে আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটা আছে সেটা হচ্ছে 1986 সালে রবার্ট ওয়েনকে আপনারা চিনেন। উনি চিন্তাবিদ, লেখক। রবার্ট ওয়েনের অনেক লেখা আমরা ফেসবুকে দেখি। তো উনি হচ্ছে গিয়ে আহ তখন ট্রেড ইউনিয়ন গুলো 8 ঘন্টা কাজের দাবিতে একটা প্রতিবাদ সূচি করেন। তিনি বলেন যে 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা বিনোদন করবে, আর 8 ঘন্টা বিশ্রাম করবে। যেটা তোমাদের জন্য প্রযোজ্য। 8 ঘন্টা বিনোদন করবা মানে ফেসবুক, ইউটিউব, বন্ধু বান্ধব আড্ডা, আর 1 ঘন্টা ঘুমাবা, আর 8 ঘন্টা পড়বা। এর চেয়ে কম পড়াশোনা করলে বিসিএস এর আশা ছেড়ে দাও। আর তুমি যদি স্পেশাল মেধাবী হও তাহলে তো ভাই আমার কিছু বলার নেই। তো এটা তখন শিকাগোতে হয়। এটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আন্দোলনটা কোথায় হয়। হচ্ছে শিকাগোতে হয়। কেন শিকাগোতে হয়? কারণ তখন শিকাগো হচ্ছে শিল্প বিপ্লবের সবচেয়ে বড় কারখানাগুলো শিকাগো ছিল। তো এই আন্দোলন, বিপ্লবের পরে এই দাবি গ্রহণ করা হয়, এবং সেই দাবি গ্রহণ করার কারণে 1লা মেকে বলা হয় মে দিবস বা শ্রমিক দিবস। এবং এখনো কিন্তু তারা, আমেরিকানরা কোনো বিপদে পড়লে কিন্তু বলে মে ডে, মে ডে, মানে হচ্ছে কি বিপদ আসছে, মানে শ্রমিকরা যে আন্দোলনটা করছিল ওটাকে ওরা বিপদের হিসাবে চিহ্নিত করে কিন্তু এখনো। ওকে, এবার হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে আইএমএফ। আইএমএফ হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তোমরা এটা জানো যে এটা গুরুত্বপূর্ণ সংস্থা। এটা হচ্ছে আইএমএফ এর লোগো। আহ আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, কারেন্সি তহবিল, যেটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রিটার্নে এখান থেকে প্রশ্ন আসবে, ভাইভাতে প্রচুর প্রশ্ন করবে, এবং আজকে আমরা আইএমএফ ডিটেলে পড়বো। তো আইএমএফ এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন দেশের যে কারেন্সির যে রেট আছে, কারেন্সির যে মানে এই ফরেন এক্সচেঞ্জ রেট আছে, মানে অন্য দেশের সাথে কারেন্সির রেট কেমন করলো, ওঠানামা কত করলো, রিজার্ভ কত করলো, এসব দেখা হচ্ছে এই আন্তর্জাতিক সংস্থার মূল কাজ। ঠিক আছে। তো এটা প্রতিষ্ঠাকাল হচ্ছে ব্রিটেন উডসের সাথে এটা প্রতিষ্ঠা হয় 1944 সালে, এবং 45 সালে 27 ডিসেম্বর কার্যক্রম শুরু হয়। 45 সালে 27 ডিসেম্বর এটা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালীন 30টা দেশ এখানে চুক্তিবদ্ধ হয়েছিল। ঠিক আছে। তো আহ এরপরে হচ্ছে সদর দপ্তর হচ্ছে, তো টাকা পয়সার বিষয় আছে, সদর দপ্তর তো মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসিতেই হবে। অনেকে এটা ভুল করে জেনেভা দিয়ে আসে পরীক্ষায়, যেহেতু এটা টাকা পয়সার বিষয়, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে। এর সদস্য হচ্ছে 189 জন। আইএমএফ থেকে প্রথম লোন নেয়, এটা পরীক্ষায় আসছে। আইএমএফ থেকে প্রথম কে লোন নেয়? প্রথম লোন নেয় ফ্রান্স। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স তার যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিটাকে রিপেয়ার করার জন্য আইএমএফ থেকে প্রথম। আইএমএফ এর একটা প্যাকেজ আছে যেটাতে হচ্ছে বেল আউট প্যাকেজ। এর মাধ্যমে বাংলাদেশও ভারসাম্য পৃথিবীর অনেক দেশ ভারসাম্য রক্ষা করে। শ্রীলঙ্কাও এই বেল আউট প্যাকেজে ছিল, মানে যখন বেল আউট প্যাকেজে চলে আসে। আইএমএফ এর কাজ কি তাহলে? এটা রিটার্ন পরীক্ষার্থীদের জন্য বা রিটার্নের প্রশ্নটা আসবে। আইএমএফ এর কাজ হচ্ছে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা করা, মানে বিভিন্ন দেশের কারেন্সি গুলার মান নির্ণয় করা। তারপর হচ্ছে বিভিন্ন কারেন্সি গুলোর বিনিময় মূল্য স্থিতিশীল রাখা।
বিশ্বব্যাপী নেতিবাচক বাণিজ্য দূর করে ভারসাম্য অর্জনে ঋণ প্রদান করা। অর্থাৎ কেউ জি। বেশি উৎপাদন করে ফেলতেছে, কেউ কম উৎপাদন করতেছে, এই টাইপের যখন হয়, যেমন ধরো আমাদের আমাদের সাথে চাইনার যে ভারসাম্য, এটা হচ্ছে একটা নেতিবাচক ভারসাম্য। আমাদের সাথে ইন্ডিয়ার যে ভারসাম্য, এটা হচ্ছে একটা নেতিবাচক ভারসাম্য। তো এরকম যখন নেতিবাচক ভারসাম্য হয় তখন হচ্ছে গিয়ে এই নেতিবাচক ভারসাম্য গুলাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আইএমএফ এর কাজ। তখন তারা ওই দেশগুলোকে হেল্প করে। তারপরে হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, দারিদ্র হ্রাসে সহায়তা করা, সদস্য দেশগুলোতে আর্থিক সহায়তা, যেমন এখন বাংলাদেশকে লোন দিচ্ছে আইএমএফ, এরকম অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে কাজ করা। এটা রিটার্নে কাজে লাগবে। এবার আমরা সবচেয়ে মজার জিনিসটা বলবো, যেটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে এসডিআর, মানে হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস, যেটাকে আবার তোমার কারেন্সি বলে। এটা কারেন্সির নাম হচ্ছে এক্সডিআর। আবার অনেকে এটাকে আদর করে ডাকে হচ্ছে পেপার গোল্ড হিসাবে, কিন্তু বাস্তবিক কথা হচ্ছে এসডিআর কোনো পেপার কারেন্সি না, মানে এখানে কোনো পেপারের কোনো বিষয় নাই, এটা হচ্ছে একটা ভার্চুয়াল কারেন্সি। ঠিক আছে, তো এখানে অনেক কনফিউশন আছে, এটা ভাইভাতে খুব জিজ্ঞেস করে, রিটেনও আসে এবং প্রিলিতেও এটা প্রশ্ন আসে, সুতরাং আমরা এটা একটু ডিটেলে জানতে চাইবো। যে ধরো আইএমএফ এর কাছে যে পরিমাণ, বিভিন্ন দেশগুলো যে পরিমাণ চাঁদা দেয়, আইএমএফ কে বিভিন্ন দেশগুলো প্রতি মাসে প্রতি বছরে চাঁদা দেয় না, সেই চাঁদাগুলো আইএমএফ নিজের কাছে রাখে। এবং সে রাখার পর আইএমএফ এর একটা রিজার্ভ হয়। রিজার্ভ হওয়ার পরে এখন আইএমএফ কে তো সবাই আর ডলারে চাঁদা দেয় না, যে যার কারেন্সি অনুযায়ী চাঁদা দেয়। যেমন আমরা চাঁদা দিই ডলারে, কিন্তু চায়না তো ডলারে চাঁদা দেয় না। তো এই কারণে আইএমএফ এর কাছে যে কারেন্সি থাকে, সবগুলা কারেন্সিকে গড় করে আইএমএফ যে কারেন্সিতে নাম দেয়, সেটার নাম হচ্ছে এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটস। তো এটার জন্য 1969 সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়। তো এখান থেকে তো এখানে তো টাকা জমে, টাকা তো বলা যাবে না, এসডিআর জমে আর কি। মানে তুমি মনে রাখো যে সারা পৃথিবীর যত কারেন্সি আছে সবগুলা জমা হওয়ার পরে সবগুলাকে একসাথে আইএমএফ নাম দিচ্ছে হচ্ছে এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটস। তখন ওগুলা সবগুলা জমার পরে, এত জমালে ওগুলাকে ইউজ করতে হবে না, এই জন্য কোনো দেশ যখন কোনো কিছুতেই তার আহ ঋণ নিতে পারে না, মানে কোনোভাবেই সে ঋণ নেওয়ার সক্ষমতা রাখে না, ঠিক আছে, কিংবা কোনো কারেন্সিতে সে ঋণ নিতে পারতেছে না, তখন তাকে ফাইনালি আইএমএফ লোন দেয়। এবং আইএমএফ এর শেষ লোনটা দেয়, যেটা হচ্ছে এসডিআর। তখন শুধুমাত্র সরকার বা দেশ এখান থেকে লোন গ্রহণ করতে পারে, কোনো প্রাইভেট ফার্ম বা ব্যক্তি বা প্রতিষ্ঠান এখান থেকে লোন গ্রহণ করতে পারে না। এবং সরকার হচ্ছে আরো কিছু জায়গায় লোনটা ইউজ করে, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ইউজ করে। যেমন ধরো কোনো যে আন্তর্জাতিক চুক্তিতে জরিমানা হইলো বাংলাদেশের, যে এইটা আপনি ভায়োলেট করছেন, আপনাকে জরিমানা দিতে হবে, তো ফাইনটা আইএমএফ কে বলবে যে আপনি দিয়ে দেন, আপনাকে আমি দিয়ে দিচ্ছি, তখন আইএমএফ এসডিআর এর লোনটা পে করে দিবে। তো এটা হচ্ছে লোন পে করার জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা একটা গেল। তারপর হচ্ছে আইএমএফ এর যে সদস্য দেশগুলো আছে, সেগুলোর যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে, সবকিছু মিলিয়ে 1969 সালে এসডিআর চালু হয়। এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের, আমি যথেষ্ট সহজ করে বুঝেছি। বাংলাদেশের যেরকম রিজার্ভ আছে, আইএমএফ এর এরকম রিজার্ভ আছে, এই রিজার্ভটাই হচ্ছে এসডিআর। তো আইএমএফ এর এই রিজার্ভটা 5টা কারেন্সিতে থাকে, একটা হচ্ছে মার্কিন ডলার, একটা হচ্ছে ইউরো জোনের ইউরো, আর একটা হচ্ছে জাপানি ইয়েন, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং এবং চীনের ইউয়ান। খেয়াল করো এখানে কিন্তু রাশিয়ান রুবেল নাই। ঠিক আছে, তো এই 5টা মুদ্রা, যে 5টা কারেন্সির যে গড়, সেই গড় করার পরে যে কারেন্সি, যে কারেন্সিটা হয়, সেই কারেন্সিটা হচ্ছে গিয়ে এসডিআর। সুতরাং এসডিআর প্রথমত একটা কি, প্রথমত একটা কারেন্সি। কেমন কারেন্সি? এটা ভার্চুয়াল কারেন্সি, এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। ঠিক আছে, এটা কম্পিউটারে শুধুমাত্র ফিগার দেখাবে। কিন্তু টাকা জমবে ডলারে, ইউরোতে, ইয়েনে, স্টার্লিং এ, ইউয়ানে, এই কারেন্সি গুলোতেই তার কারেন্সি জমবে, কিন্তু ফাইনালি সে যেটা প্রকাশ করবে সেটাকে এসডিআর। এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে কারো? এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু তুমি ভাইভাতে আনসার করতে পারবে না। এই ক্লাস কি কঠিন হচ্ছে? সবাই একে একে চলে যাচ্ছে কেন? স্যার না, ক্লাস খুব ভালোই হচ্ছে স্যার। আচ্ছা, এই জিনিসটা আরো আছে। তো এই 5টা কারেন্সিকে যখন একসাথে রাখে, সেটাকে আমরা বলি বাস্কেট কারেন্সি, মানে একটা 5টা কারেন্সি একটা বাস্কেটে থাকলো। ঠিক আছে, মজা না বিষয়টা? সেটা একটা বাস্কেট কারেন্সি। এই জন্য পরীক্ষা আসতে পারে এসডিআর কি কারেন্সি। এসডিআর আসলে একটা বাস্কেট কারেন্সি, একটা ভার্চুয়াল কারেন্সি। তো 5 বছর পর পর এসডিআর তাদের মান ঠিক করে যে আগামী 5 বছরের জন্য আমাদের ডলার কত করে আমরা হিসাব করব, এসডিআর এর এগেনস্টে ডলার কত হবে, এসডিআর এর এগেনস্টে ইউরো কত হবে। আমরা যেরকম বলি যে টাকার এগেনস্টে ডলার, ডলার এগেনস্টে টাকা কত, বললো যে 122 টাকা, $1 122 টাকা, ওরকম এক এসডিআর এ এত ডলার, এটা বলতে হবে।
এই যে মূল্যমানটা ঠিক করে হচ্ছে 5 বছর পরে পরে। ঠিক আছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 41.73% মার্কিন ডলার থাকতে হবে। অর্থাৎ যদি 100 এসডিআর থাকে তার মধ্যে 41.73 এসডিআর মার্কিন ডলারে থাকতে হবে। তোমরা বুঝতেছো, এটা একটা বাস্কেট, এখানে সবগুলা কারেন্সি থাকে। ফাইনালি বাস্কেটটার নাম দেয় এসডিআর। ঠিক আছে। তো এই এসডিআর কোথায় কাজে লাগে আমি তোমাদেরকে আগেও বলছি যে কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন লেনদেন করে তখন এসডিআরটা কাজে লাগে। যখন কোনো দেশকে আর্থিক সহায়তা দিতে হয়, ফাইনালি আর্থিক সহায়তা দিতে হয়, প্রথমেই কিন্তু এসডিআর দিয়ে দিবে না। বাংলাদেশকে এখন আইএমএফ কি দিচ্ছে? ডলার দিচ্ছে, এসডিআর তো দিচ্ছে না। যদি বাংলাদেশ ডলার এফোর্ড করতে না পারে, এমন অবস্থা হয় যে না ডলার দিলে এটার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, শ্রীলঙ্কার মতো অবস্থা হবে, তখন এসডিআর দিবে। যে ফাইনালি ঠিক আছে, এসডিআর কিন্তু ডলারেই দিবে, কিন্তু মুখে বলবে যে আমরা এসডিআর থেকে দিচ্ছি। ওকে। তো চীনের যে ইউয়ান, এটা হচ্ছে গিয়ে 2016 সালে ঢুকে। তোমরা বুঝতেছো চীন আস্তে আস্তে হচ্ছে অর্থনৈতিক শক্তিতে হচ্ছে, এই জন্য চীন সবার শেষে ঢুকে। কিন্তু চীন যদি সবার শেষেও ঢুকে, চীন কিন্তু কম না। দেখো চীনের হচ্ছে 10.92% আছে, অর্থাৎ থার্ড। সেকেন্ড হচ্ছে ইউরো 30%, থার্ড কিন্তু চীন ইউয়ান। ঠিক ঠিক আছে। এসডিআর এর নিউমারিক কোড, এসডিআর এর কারেন্সি কোড হলো এক্সডিআর। আমরা যেরকম বাংলাদেশের কারেন্সি কোড হচ্ছে বিডিটি, এরকম এসডিআর এর কারেন্সি কোড হচ্ছে এক্সডিআর। এরপরে একটা নিউমারিক সংখ্যা থাকে, এটা সংখ্যাটা হচ্ছে 960, এটা শেখা লাগবে না। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর হলো বুলগারিয়ান ক্রিস্টিলিনা জর্জিয়েভা। আচ্ছা যাও। আইএমএফ এর বর্তমান সদস্য সংখ্যা 190 এবং 190তম দেশ হিসাবে অ্যান্ডোরা থাকে। বাংলাদেশে আইএমএফ এর একটা কার্যালয় আছে আগারগাঁওতে। এটা পরীক্ষায় আসতে পারে। 3টা দাপ্তরিক ভাষা আছে, আমি আগের ক্লাসে বলছিলাম। বেশিরভাগ সংগঠনের দাপ্তরিক ভাষা হচ্ছে 3টা, ইংলিশ, ফ্রেঞ্চ এবং স্পেন। এর বাইরে হচ্ছে তার নেটিভ ল্যাঙ্গুয়েজ হইতে পারে, যেমন অ্যারাবিয়ানে অ্যারাবিয়ান, বাংলা হলে বাংলা। বাট তাদের বাস্তবিক ভাষা হচ্ছে 3টা। তো মহাপরিচালক, হ্যাঁ নাম বলছি, উনি অর্থনীতিতে পিএইচডি করা মানুষ। অর্থনীতি ফেভারিট সাবজেক্ট, আমার সাবজেক্ট অর্থনীতি, পিএইচডি নেয়। তো যা হোক, এবার আইএমএফ শেষ। আইএমএফ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রিলি, রিটেন এবং ভাইভাতে সব জায়গায় কাজে লাগবে। যে আইএমএফ কিভাবে লোন দেয়, হ্যাঁ আইএমএফ এর আসলে কাজ কি, আইএমএফ এর একটা দেশের অর্থনীতি কি দেখাশোনা করে, হ্যাঁ তারপর হচ্ছে এসডিআর কি, আসলে কেমন কারেন্সি, কিভাবে কাজ করে, এটার ভিতরে কি কি আছে, কখন এসডিআর নিতে হবে, আইএমএফ এর দাপ্তরিক ভাষা, মহাপরিচালক, এটা কিন্তু সবগুলা প্রশ্ন আমি যেগুলো মুখে বললাম প্রিলির জন্য খুব important। এটা একটা ছোট অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, মানে হচ্ছে সামুদ্রিক জলসীমা যত কাজ কাম আছে এই আন্তর্জাতিক যেটা সমুদ্র সীমা সেটার সে নির্ধারণ করে দিবে। এই সদর দপ্তর হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। কেন? কারণ লন্ডন শহরটাই বা ব্রিটেন দেশটাই হচ্ছে সমুদ্রের তীরে অবস্থিত। এই সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা 176টি। মহাসচিব হচ্ছে দক্ষিণ কোরিয়া কিতাব লিং, শিখা লাগবে না, পরীক্ষা আসবে না। যেটা আসতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা কোনটা, এটা আসতে পারে। তারপরে হচ্ছে গিয়ে সদস্য সংখ্যা আসতে পারে। আর এটা হচ্ছে গিয়ে কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা আসতে পারে। 1958 সালের 6 মার্চ যে জেনেভা কনভেনশন হয়, সেখানে 1958 সাল থেকে এটা কার্যকর করা হয়। মানে সেখানে সিদ্ধান্ত হয় 1958 সাল থেকে এটা কার্যকর করা হয়। এবং এটার আগের একটা অর্গানাইজেশন আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম কনসালটেটিভ অর্গানাইজেশন। সেটা 1948 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু সেটা পরবর্তীতে 1959 সালে মানে 1958 সাল থেকে এটার নাম চেঞ্জ হয়ে যায়। 1982 সাল থেকে, সরি, 1982 সাল থেকে মেরিটাইম অর্গানাইজেশন নামকরণ করা হয়। বাংলাদেশ 1976 সাল থেকে আইএমএ সদস্য। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, আইটিইউ। এটা থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসছে অলরেডি, যে এটা সদর দপ্তর কোথায়। আমি বলছি যে গুরুত্বপূর্ণ বা বিশেষায়িত প্রতিষ্ঠান ছাড়া সবগুলো সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। আহ এটা প্রতিষ্ঠিত হয়, এটার জন্য এটা পড়তে হবে। এটা প্রতিষ্ঠিত হয় সালটা দেখো, 1865। মানে এটা হচ্ছে জাতিসংঘের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান হচ্ছে আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন। এর সদস্য সংখ্যা হচ্ছে 174। বাকি জিনিস তোমরা পড়ে নিও। তবে এই যে লাস্টে একটা প্রশ্ন আসছে, এটা পরীক্ষা একটা বিসিএস এ আসছে, বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে? 17ই মে, কারণ এটা প্রতিষ্ঠা হয় 17ই মে। ঠিক আছে। হ্যাঁ, এটা বাকি জিনিস তোমরা, আমরা স্লাইড দিয়ে দিব, পড়ে নিও। 3টা প্রশ্ন বললাম, 3টা প্রশ্ন এখান থেকে পরীক্ষা আসবে।
আচ্ছা, এবার আমাদের গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অর্গানাইজেশন। এটা হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি প্রচারে প্রসারে এবং মানব উন্নয়নে কাজ করে। 1945 সালে জাতিসংঘের প্রতিষ্ঠান, জাতিসংঘের সাথে প্রতিষ্ঠিত হয়। এবং যেহেতু এটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটা সদর দপ্তর কোথায় হবে? প্যারিসে হবে। এটা সদস্য সংখ্যা আসছিল 1994, সদস্য সংখ্যা। আমেরিকা হচ্ছে লাস্ট সদস্য, মানে আমেরিকা বের হয়ে গেছিল, আবার ঢুকছে, এই জন্য আমেরিকা লাস্ট সদস্য। ঠিক আছে, এটা প্রধান, এটার নামটা শিখানো, এটা পরীক্ষায় আসবে পারে, ইম্পর্টেন্ট আদ্রে আসবে। এটি হচ্ছে ফরাসি কর্মকর্তা এবং রাজনীতিবিদ তিনি। যেহেতু এটা প্যারিসে অবস্থিত, সেহেতু এখানে ফ্রান্সেরই প্রধান আছে এই মুহূর্তে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে ওনারা বিভিন্ন পুরস্কার দিয়ে থাকে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, শান্তি বিষয়ে। ইউনেস্কো বিভিন্ন পুরস্কার দিয়ে থাকে, এটা জেনে রাখা হচ্ছে 22 ধরনের পুরস্কার দিয়ে থাকে। আর কিছু জানতে হবে না। ইউনিডো, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, মানে হচ্ছে শিল্প ডেভেলপমেন্ট। ঠিক আছে, শিল্প উন্নয়ন সংস্থা, মানে শিল্পের যত সমস্যা আছে, ভারী শিল্প, হালকা শিল্প, মাঝারি শিল্প, যত ধরনের শিল্প আছে এবং তাদের যত ধরনের সমস্যা আছে সবকিছু নিয়ে কাজ করার জন্য, মানে জাতিসংঘের কিন্তু সব আছে, সব কিছু নিয়ে কাজ করার অর্গানাইজেশন আছে। এটা তোমাকে বুঝতে হবে। তো এখানে একটা কাজ হচ্ছে দারিদ্র্য দূরীকরণ এবং শিল্পায়ন, বিশ্বায়ন, সবকিছু সাথে আবার পরিবেশও একটু করে লাগাই দেওয়া হয়েছে, যাতে পরিবেশকে টেকসই করতে হয়। এটা 1966 সালে প্রতিষ্ঠিত হয়, এতটুকু জেনে রাখলেই হবে। এটা সদর দপ্তর আবার একটু ভিন্ন। এটা সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়া ভিয়েনাতে অবস্থিত। ঠিক আছে, এছাড়া ব্রাসেলস, নিউ ইয়র্ক, জেনেভায় অফিস আছে। সদস্য সংখ্যা শিখা লাগবে না, প্রেসিডেন্ট শিখা লাগবে না, জাস্ট যদি কেউ রিটেন স্টুডেন্ট থাকো তাদের জন্য লাগতে পারে। এটা ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ছোট্ট করে একটা নোট লেখা আছে, সরি, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এই জন্য আমি নোটটা নিজের জন্য লিখে দিচ্ছি। নোট, নট টু বি কনফিউজড উইথ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এই জন্য এটার নাম হচ্ছে ইউএনডব্লিউটিও। ঠিক আছে, এটার নাম ডব্লিউটিও, এটার নাম ইউএনডব্লিউটিও। ওটাও কিন্তু জাতিসংঘেরই প্রতিষ্ঠান, তো ওটার সামনে ইউএন বলা হয় না, এটার সামনে ইউএন বলা হয় যাতে কনফিউশন না হয়। বিশ্ব পর্যটন সংস্থা। ঠিক আছে, এটা সদর দপ্তর অবশ্যই ফ্রান্স, স্পেনে মাদ্রিদে হবে, নাহলে ফ্রান্সের প্যারিসে হবে। যেহেতু ট্যুরিজম ফ্যাক্টর, তাহলে আমরা স্পেনের মাদ্রিদে, এটা জাতিসংঘের বিষয়টা সদর দপ্তর এখানে। এবং পর্যটন শিল্পের যত ধরনের কাজ আছে এই সংস্থাগুলো করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পর্যটন শিল্পটাকে সামনে নিয়ে আসার জন্য, যাকে বিশ্বব্যাপী প্রসারিত করার জন্য এই সংস্থাটি তৈরি করা হয় 1970 সালে। এর নাম, লক্ষ্য নির্ধারণ করে এর নাম দেওয়া হয় বিশ্ব পর্যটন সংস্থা। ঠিক আছে, 1974 সাল থেকে এটা নতুন নামে কার্যকর করা হয়। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই যে গেল 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, পরীক্ষা আসতে পারে যে পর্যটন দিবস কখন। ঠিক আছে, এটা প্রতিষ্ঠাতা 1975 সালে। সাউন্ড কম নাকি? এই শুনতে পাচ্ছ না তোমরা? স্যার হেডফোন স্যার শোনা লাগালে যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। হেডফোনই তো লাগাইছি। শোনা যাচ্ছে স্যার। স্যার, স্যার অনেকে মনে হয় হেডফোন ছাড়া শুনছে, তো তাদের জন্য একটু প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে হেডফোন এই যে ছাড়া আরো ক্লিয়ার শোনা যায়। হেডফোন ছাড়াই, হেডফোন ছাড়াও ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, যেমনে পারো শোনো। বিশ্ব পর্যটন সংস্থার ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসতে পারে, বিশ্ব পর্যটন দিবস কখন? 27 সেপ্টেম্বর। তারপরে পরীক্ষা আসতে পারে প্রতিষ্ঠাতা কখন? 1975। আর যেহেতু এটা সদর দপ্তরটা একটু ডিফারেন্ট, জেনেভা না, স্পেনের মাদ্রিদ, এই তিনটা জিনিস তোমরা প্রিলির জন্য পড়ে রাখো। আর পুরো নোটটা তোমরা রিটেনে এবং ভাইবার জন্য কাজে লাগবে তোমার। এটা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, মানে হচ্ছে গিয়ে তোমরা বুঝতেই পারতেছো যে পোস্টাল মানে হচ্ছে ডাক। হ্যাঁ, ডাক ইউনিয়ন। তো এটা হচ্ছে বিশ্ব ডাক ইউনিয়ন। তো বিশ্বব্যাপী ডাক সংস্থার যে আগে কার্যক্রম ছিল, এখন তো কার্যক্রম কমে গেছে। তো এটা তখনকার সংস্থা, তো এখন এটা পরীক্ষায় আসে যে এটা প্রতিষ্ঠা কবে? 1874। যেহেতু বুঝতেছো ডাকের বিষয়, চিঠিপত্রের বিষয় অনেক আগে প্রতিষ্ঠা। এবং এটা সদর দপ্তর পরীক্ষায় আসে। এটা সদর দপ্তর তোমার হচ্ছে জেনেভাতে না হয়ে বাংস। ঠিক আছে, এটার বর্তমান সদস্য সংখ্যা 192। আহ তোমরা শুধু এখান থেকে একটা জিনিস শিখবে, বিশ্ব ডাক দিবস 9 অক্টোবর, সামনের মাসে। ঠিক আছে, যেহেতু আমাদের প্রিলি পরীক্ষার সিলেবাস আছে এবং প্রশ্ন আছে, বিশ্ব ডাক দিবস এটা পরীক্ষায় আসছে, তো এই জন্য তোমরা এটা শিখে রাখবা। এটা রিটেনে আসার সম্ভাবনা কম, এটা থেকে শুধু প্রিলি একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে।
এবার ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তোমরা এটাকে চিনো, এটা জনস্বাস্থ্যের জন্য কাজ করে। এর হচ্ছে সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করে। সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। এটা প্রতিষ্ঠিত হয়, পরীক্ষায় আসছে 1948 সালে 7 এপ্রিল। এই জন্য 7 এপ্রিলকে বলা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। যেটা যে সংস্থা যেদিন প্রতিষ্ঠা হয় সেটার বিশ্ব দিবসও সেদিনই হবে। ঠিক আছে, এর আগে আমি তোমাদেরকে দিবস পড়াইছিলাম লাস্ট ক্লাসে, তোমাদের মনে থাকতে পারে। তো এটা হচ্ছে 1948 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জ এবং জনসাধারণের স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করে, বিভিন্ন রোগ নিয়ে কাজ করে। এগুলো থেকে আর কিছু পড়া লাগবে না। সদস্য সংখ্যা 194। তাহলে এ সদর দপ্তর পড়বা, এ কবে প্রতিষ্ঠিত হয় সেটা পড়বা, ঠিক আছে, আর এ সদস্য সংখ্যা পড়বা, আর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস সেটা পরীক্ষা আসছে 7 এপ্রিল এটা। এরপর হচ্ছে উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, মেধা সম্পদ সংস্থা। এটা দিন দিন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য। 1967 সালে এর প্রতিষ্ঠা হয়। কি মেধা সংস্থা কি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি, তুমি যদি কোনো কোনো কিছু তৈরি করে থাকো, যদি কোনো কিছু বানাই থাকো, যেটা অন্য কেউ বানায় নাই, সেটা তুমি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্লেম করতে পারো, আইপি ক্লেম করতে পারো। যেগুলো আমরা কিভাবে ক্লেম করি, যেমন আমরা হচ্ছে কি কপিরাইট, হ্যাঁ, তারপরে হলমার্ক, এই সকল বিষয় নিয়ে আমরা ক্লেম করি। তো এই জন্য এটা 1967 সাল থেকে মেধা সম্পদ মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয়। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। রিটার্নে এটা প্রশ্ন আসে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি আমাদের বাংলাদেশের উপরে কার্যকর হয় তাহলে কি সমস্যা হবে। যেমন ওষুধ শিল্পে সমস্যা হবে, আমরা এখন অনেক দেশের ওষুধ আনি এবং সেটা বিক্রি করি। কারণ হচ্ছে সেটা আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি নাই, এই জন্য আমাদের ওষুধের দাম কম পড়ে। যদি ওইসব দেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্লেম করে তাহলে আমরা কিন্তু ওষুধ বিক্রি করতে পারবো না। বিক্রি করতে হলে ওদেরকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি পেমেন্ট করতে হবে, যেতে ওষুধের দাম অনেক বেড়ে যাবে। তো এই জন্য রিটার্নে এটা এবং ভাইভাতে এটা প্রশ্ন করে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমাদের কি কি কাজে লাগবে। তারপরে এই যে তোমরা আমরা বিভিন্ন ইউনিভার্সিটির থিসিস পেপার পড়ি, তারপরে বিভিন্ন নোটস পড়ি, পিডিএফ পড়ি, গুগলে যাই পড়ি না কেন, যাই আপলোড দিই না কেন, তারপরে আমরা যে একটা ফাইল ডাউনলোড করে এবারে সবার মধ্যে ছড়াই দিই, এই সবগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে ভায়োলেট করে। ঠিক আছে, সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এর 193টা সদস্য আছে, আহ যার মধ্যে এগুলো পড়া লাগবে না। তো এটা প্রতিষ্ঠাতা শিখবা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট মানে কি এটা তোমরা একটু শিখে নিবা। এটা এই দুইটা তোমরা পিলির জন্য শিখবা, রিটার্নের জন্য পুরো পড়াটাই কাজে লাগবে। ভাইবা তো এটা নিয়ে অনেক প্রশ্ন করে। কি কি প্রশ্ন করে আমি সেটা বলে দিলাম, যে নোটস, ওষুধ, তারপরে হচ্ছে বিভিন্ন ফর্মুলা, কেমিক্যালস, এগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে কাজ করে। এবার হচ্ছে ডব্লিউএমও, ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন, মানে হচ্ছে আবহাওয়া। ঠিক আছে, বিশ্ব আবহাওয়া সংস্থা, এটা তোমরা দেখছো, এটা পরীক্ষা আসছে যে বিশ্ব আবহাওয়া সংস্থা, বিশ্ব আবহাওয়া দিবস কোনটা, হচ্ছে 23 মার্চ। ঠিক আছে, মেটেরোলজিক্যাল সংস্থা কি নিয়ে কাজ করে, এটা পরীক্ষা আসছে যে কি নিয়ে কাজ করে। তোমার কি নিয়ে কাজ করে। আচ্ছা, এবার কি সাউন্ড শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। হ্যালো? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, বিশ্ব আবহাওয়া সংস্থা, যেটার জন্য পরীক্ষায় সবার প্রথমে যেটা আসবে, এটা প্রতিষ্ঠাতা হচ্ছে 1873 সালে। আর এটার যেটা দিবস 23 মার্চ, এই দিবসটা পরীক্ষায় আসবে। সদর দপ্তর সুইজারল্যান্ড, জেনেভা, অ্যাজ ইউজুয়াল, এই জন্য এটা পরীক্ষায় আসবে না। তো এখান থেকে আসলে 3টা প্রশ্নের পরীক্ষা আসতে পারে। একটা প্রশ্ন পরীক্ষা অলরেডি আসছে, বিশ্ব আবহাওয়া দিবস কখন, 23 মার্চ, এটা পরীক্ষা আসছে। আর একটা পরীক্ষা আসছে মেটেরোলজিক্যাল সংস্থা মানে কি নিয়ে কাজ করে, আবহাওয়া নিয়ে কাজ করে, এটা পরীক্ষা আসছে। এই 2টা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে অলরেডি এখান থেকে। তারপর হচ্ছে বিশ্ব ব্যাংক গ্রুপ, মানে এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংকের যে একটা গ্রুপ আছে। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে গিয়ে কিছু অর্গানাইজেশন নিয়ে সাথে একসাথে কাজ করে, কিছু অর্গানাইজেশন নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ তৈরি হয়, যেটাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলি। সেই বিষয়টা আমাদেরকে রিটেনেও প্রশ্ন করে, ভাইভাতেও প্রশ্ন করে, প্রিলিতে তো করেই। তো এই বিষয়টা এই জন্য আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার যে 1944 সালের 1 থেকে 22 জুলাই যে ব্রেটেন উডসে
যে সম্মেলনটা হয় সেই সম্মেলনে যে বিশ্ব ব্যাংকের সবগুলা সংস্থা প্রতিষ্ঠিত হয়, এই জন্য একে ব্রেটেন অর্গানাইজেশনও বলে। তো 1946 সাল থেকে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এরা সবাই একই গ্রুপ হয়ে কাজ করে। এখানে 5টা অর্গানাইজেশন আছে, এখানের মধ্যে কিন্তু কোনোটার নাম ওয়ার্ল্ড ব্যাংক না। ওয়ার্ল্ড ব্যাংক মানে কিন্তু একটা অর্গানাইজেশনকে বোঝানো হয় না, ওয়ার্ল্ড ব্যাংক মানে এই 5টাকেই বোঝানো হয় একসাথে। এই জন্য পরীক্ষা মাঝে মাঝে প্রশ্ন করে যে ওয়ার্ল্ড ব্যাংক কি একটা অর্গানাইজেশন নাকি এখানে আরো আছে। তো এখানে 5টা অর্গানাইজেশন: আইবিআরডি, আইডিএ, আইএফসি, এক্সিট মানে হচ্ছে আইসিএসআইডি, আর হচ্ছে মিগা, মিগা মানে হচ্ছে এমআইজিএ। ঠিক আছে, তো এই 5টা অর্গানাইজেশন মিলেই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক হয়েছে, যেটাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলি। কিন্তু আমরা কথায় কথা ওয়ার্ল্ড ব্যাংক বলে ফেলি, আমরা খেয়াল করি না যে কোনটা কোথা থেকে বলতেছে আর কি। তো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেটা 1947 সালের 9 মে $250 প্রথমে ফ্রান্সকে লোন দেয়। এটা আমরা আগেও বলছি যে যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রথম লোন নেয় হচ্ছে ফ্রান্স, তো এটা আমাদের পড়ার দরকার নাই। প্রথম যে ওয়ার্ল্ড ব্যাংকের সংস্থা আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছে। নামটা শুনেই বুঝতে পারছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সকল দেশ ধ্বংস স্তূপে পরিণত হয়েছে, ক্ষতি হয়েছে, তাদেরকে রিকনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্ট করার জন্য এই গ্রুপটা তৈরি হয়েছে। মানে ওয়ার্ল্ড ব্যাংকের এই গ্রুপ বা ওয়ার্ল্ড ব্যাংকের এই অর্গানাইজেশন, যেটা ওয়াশিংটন ডিসিতে, আমরা জানি ওয়ার্ল্ড আইএমএফ ও ওয়াশিংটন ডিসিতে। এই সদস্য সংখ্যা 189, এটা শিখার দরকার নেই। ওয়ার্ল্ড ব্যাংক একেই মূলত আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলি, মানে আইবিআরডি কে আমরা মূলত ওয়ার্ল্ড ব্যাংক বলি। ঠিক আছে, তো এটার কাজ হচ্ছে মধ্য আয়ের দেশগুলোকে ঋণ দেওয়া। মানে হচ্ছে গিয়ে যেগুলা আমাদের মতো দেশ কিন্তু মধ্য আয়ের দেশ, বা আমাদের চেয়ে একটু বেশি আয় করে, ওই সকল দেশগুলোকে ঋণ দেওয়া। কিন্তু প্রথমে এটার কাজ ছিল হচ্ছে গিয়ে শিল্প উন্নত করা এবং যে দেশগুলো ধ্বংসস্তূপে পরিণত সেই দেশগুলোতে করা। এই জন্যই প্রথম ঋণটা পায় হচ্ছে ফ্রান্স। এটা পরীক্ষা আসে যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ থেকে প্রথম ঋণ নেয় কে, বা আইএমএফ থেকে প্রথম ঋণ নেয় কে, বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রথম ঋণ নেয় কে, সেটা হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, এই জন্য এটার নামটাও কিন্তু এরকম, ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। কিন্তু আলটিমেটলি আলটিমেটলি হচ্ছে গিয়ে এটা হচ্ছে মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করে এবং উপদেশ দেয় মধ্যম আয়ের দেশগুলোকে। এরপরে হচ্ছে আইডিএ। আইডিএ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে, এখানে সবগুলো ওয়াশিংটন ডিসিতে সদর দপ্তর। তো এটার কাজ আবার ভিন্ন, এটা হচ্ছে স্বল্প উন্নত দেশগুলোকে ঋণ দেয়, যেমন আমাদের মতো দেশকে ঋণ দেয় যাদের হচ্ছে আয় কম, ইনকাম। ঠিক আছে, এই জন্য হচ্ছে কম সুদে ঋণ দেয়। তো যেহেতু কম সুদে ঋণ দেয়, এই জন্য এই ঋণটাকে বলা হয় সফট লোন। এই জন্য এটাকে বলা হয় সফট লোন উইন্ডো। এটা পরীক্ষা আসছে যে এটাকে কাকে সফট লোন উইন্ডো বলা হয়। আইডিএ কে সফট লোন উইন্ডো বলা হয়, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, এই জন্য এখান থেকে এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আইএফসি, এটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন বেসরকারি খাতের উন্নয়ন করে, অর্থাৎ এটা সরকারকে লোন দেয় না। এটা হচ্ছে যাদের বড় বড় কোম্পানি আছে, যাদের যেমন ধরো বিল গেটস কে লোন লোন দিলে আইএফসি দিবে। ঠিক ঠিক আছে, বা ধরো ইলন মাস্ককে যদি লোন দেয় তাহলে আইএফসি দিবে। এটা বেসরকারি খাতের উন্নয়নের জন্য। তারপর আমাদের এখানে যে বেজা, তারপরে হচ্ছে বেবজা, এগুলোর আন্ডারে যে বড় বড় ইপিজেড গুলো আছে, সেখানে লোনের কাজ কাভার করে। তারপর হচ্ছে ইকসিড, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ফর ইনভেস্টমেন্ট ডিসপিউট, অর্থাৎ দুইটা দেশ মিলে ইনভেস্ট করছে, তাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, মারামারি লেগে গেছে, কোনো বিরোধ দেখা দিলে সেটার জন্য হচ্ছে ইকসিড, ওই ইকসিড ওটার বিরোধটা মিটাবে। ঠিক আছে, আর হচ্ছে মিগা হচ্ছে মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। মিগা হচ্ছে গ্যারান্টি দিবে ইনভেস্টমেন্টের। এই জন্য হচ্ছে গিয়ে কেউ কোথাও ইনভেস্ট করলে মিগার মাধ্যমে করবে। মিগা হচ্ছে গ্যারান্টার থাকবে যে ও যদি টাকা দিতে না পারে আমি দিব, তারপরে তুমি ওকে টাকা দাও, লোন দাও। তো মিগা হচ্ছে দুইটা পার্টির মধ্যে সেটেলমেন্ট করায় দেয়। তো আমরা যদি শুধু ওয়ার্ল্ড ব্যাংক বলি, তাহলে আমরা আইবিআরডি কে ওয়ার্ল্ড ব্যাংক বলতে পারি। আবার বড়জোর আইবিআরডির সাথে আইডিএ কে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলতে পারি, কারণ দুইটাই লোন দেয়। আইবিআরডি হচ্ছে গিয়ে একটু বড় লোকদের লোন দেয়, আইডিএ হচ্ছে গরিবদেরকে loan দেয়। এই দুইটা মিলে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আর যদি আমরা পুরো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলি, তাহলে কিন্তু আমরা একসাথে 5টা অর্গানাইজেশনকে বলবো: আইবিআরডি, আইডিএ, আইএফসি, মিগা, এক্সিম। কিন্তু আমরা এখানে আইএমএফ এর নাম বলবো না, আইএমএফ কিন্তু আলাদা। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক প্রকাশন। একটা পরীক্ষা আসছিল, এই জন্য তোমাদেরকে দেখাই দিলাম। তো জাতিসংঘ সম্পর্কিত আরো যে সকল সংস্থাগুলো আছে, সে সকল সংস্থাগুলো আমরা একটু দেখি। যেমন হচ্ছে গিয়ে এটা পরীক্ষা আসছে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। আণবিক শক্তি ও যত শক্তি আছে, শক্তির সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়াতে। ঠিক আছে, আমরা দেখছিলাম যে এর আগে একটা ভিয়েনা অস্ট্রিয়াতে ছিল। তো হচ্ছে এটা প্রতিষ্ঠাতা কাল পরীক্ষায় আসে 1957 সালে। অ্যাটমিক এনার্জি সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যে অ্যাটমিক এনার্জির সদর দপ্তর কোথায়, ভিয়েনা, অস্ট্রিয়াতে। এটা 2005 সালে আবার শান্তিতে নোবেল পুরস্কারও পায়। এর কারণ হচ্ছে ইয়া করছিল ওই যে
কিছু জায়গায় পারমাণবিক সেটেলমেন্ট বন্ধ করে দিছিল, এই জন্য এটা শান্তিতে নোবেল পুরস্কার পায়। আচ্ছা, এটা উম, মহাসচিবের নাম বললাম না, লিখে দিলাম আর কি। এবার আমরা পড়বো আর একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, এটাও ওয়ার্ল্ড ব্যাংকের অর্গানাইজেশন, হচ্ছে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এর আগে আমরা পড়ছি ইউএন ডব্লিউটিও, মানে হচ্ছে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কনফিউজ হবে না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেডের লোগো। তারপর হচ্ছে ব্যাটেনুস অর্গানাইজেশন, এটাও ব্যাটেনুস সম্মেলনে হয়েছিল, এই জন্য এটাও ব্যাটেনুস অর্গানাইজেশন। 1944 সালের হচ্ছে গিয়ে, আমি এটা আগেও বলছি যে 1944 সালে যেখানে আইবিআরডি হয়েছে, আইএমএফ হয়েছে এবং আইটিও হয়েছে, মানে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন হয়েছে, এটাই হচ্ছে গিয়ে পরবর্তীতে ডব্লিউটিও হয়ে গেছে আর কি। তো এইটা এটা এটা এগুলোকে আমরা ব্যাটন উডস অর্গানাইজেশন বলি, কারণ এগুলো হচ্ছে ব্যাটন উডস কনফারেন্সের মাধ্যমে, ব্রিটেন সম্মেলনের মাধ্যমে তৈরি হয়েছিল। এই যে আইবিআরডি, আইএমএফ, তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে হচ্ছে আইটিও, এখন যার নাম ডব্লিউটিও, এগুলো সবগুলো ব্রিটেন উডস সিদ্ধান্ত হয়েছিল, এই জন্য এগুলোকে ব্রিটেন উডস অর্গানাইজেশন বলে। 1944 সালে আইবিআরডি বা ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হয়, 1946 সালে আইএমএফ প্রতিষ্ঠিত হয়, 1945 সালে যাত্রা শুরু করে, সব ব্রিটেন উডস অর্গানাইজেশন। বোঝানোর কিছু নাই। যদি পরীক্ষায় আসে নিম্নের কোনটি ব্রিটেন উডস অর্গানাইজেশন, তোমরা এটা খুঁজে বের করবা। ডব্লিউটিও, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ আর হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, সবগুলা মিলে হচ্ছে ব্রিটেন উডস অর্গানাইজেশন। ওইখানে ইউনাইটেড নেশন ব্রিটেন উডস অর্গানাইজেশন না। আইবিআরডি এবং আইএমএফ প্রতিষ্ঠিত হলেও আইটিও প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই, এই কারণে হচ্ছে 1948 সালে 1 জানুয়ারি গ্যাট তৈরি হয়, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড ট্রেডস। আচ্ছা, প্রশ্ন হলো যে আইটিও কেন প্রতিষ্ঠা করা যায় না? কারণ হচ্ছে আইটিও তে যে শর্তগুলো ছিল, যে কোন দেশ কোন দেশের সাথে কতটুকু আহ আমদানি করতে হলে কতটুকু টেরিফ রাখতে পারবে, রপ্তানি করতে হলে কতটুকু টেরিফ রাখতে পারবে, আহ, কোন পণ্যে কতটুকু ট্যাক্স দেওয়া যাবে, কোন পণ্যে কতটুকু ট্যাক্স বসানো যাবে না, এই সকল এগ্রিমেন্ট নিয়ে দেশগুলোকে কোনোভাবেই আহ এক মানে ঐক্যমত আনা যাচ্ছিল না। এই জন্য একটা জেনারেল এগ্রিমেন্ট দরকার ছিল, জেনারেল এগ্রিমেন্ট ট্রেড এন্ড ট্যারিফ এন্ড ট্রেড, যেটাকে আমরা বলি গেট। শুল্ক এবং অশুল্ক বাধা দূর করে মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে গ্যাট 1947 সালে তৈরি হয়েছিল এবং 1948 সালে প্রতিষ্ঠা হলেও এটা আলোচনা করতে 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 ফাইনালি 1994 সাল পর্যন্ত এটা অনেকগুলো সম্মেলন করে আট আট নাম্বার রাউন্ডে গিয়ে ফাইনালি ওরা একমত হয় যে না, ঠিক আছে, আমরা একটা অর্গানাইজেশন বানাইতে পারি, যেটা 1986 থেকে 1994 পর্যন্ত, এই 8 বছর, লাস্ট 8 বছর হচ্ছে উরুগুয়েতে হয়, এই জন্য এটাকে উরুগুয়ে রাউন্ড বলে। পরীক্ষা আসে যে নিম্নের কোনটি উরুগুয়ে রাউন্ডের অর্গানাইজেশন, হ্যাঁ, বা তখন কিন্তু ডব্লিউটিও হবে। পরীক্ষায় আসে গ্যাট এর মানে কি, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড টেরিফস। পরীক্ষায় আসে যে গ্যাট থেকে কোন অর্গানাইজেশন হয়েছে, তখন কিন্তু ডব্লিউটিও হবে। পরীক্ষায় আসে গ্যাট কোন সংস্থার পূর্ব নাম, তখন কিন্তু ডব্লিউটিও হবে। ঠিক ঠিক আছে, পরীক্ষা কিন্তু এবার প্রশ্ন ঘুরায় ঘুরায় আসবে। পরীক্ষা আসে উরুগুয়ে রাউন্ড কত বছর ধরে চলে? 8 বছর ধরে চলে। এগুলো সবগুলাই প্রিলি পরীক্ষা আসছে। তো ফাইনালি এই রাউন্ড 1994 সালে 15 এপ্রিল 123টা মারাকাস চুক্তি, এই যে মারাকাস চুক্তি পরীক্ষায় আসবে। মারাকাস চুক্তি ফলে 1995 সালে 1 জানুয়ারি হচ্ছে গিয়ে ডব্লিউটিওর জন্ম হয়। তখন ডব্লিউটিও যখন জন্ম হয়, ডব্লিউটিও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা। এখানে যে জিনিসটা বুঝতে হবে, ডব্লিউটিও কিন্তু আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে? কারণ হচ্ছে ডব্লিউটিও হচ্ছে গিয়ে পুরা পৃথিবীর সবগুলা দেশের অর্থনৈতিক সংস্থা, অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কাজ করে, যে কার কোনটাতে ভালো, কার কি করতে হবে, কার কি করতে হবে না। এই জন্য ডব্লিউটিও হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্থা। কিন্তু যদি বলে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা কি, তাহলে কিন্তু আনসার দিতে হবে ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের মধ্যে শুধু বাণিজ্য করে, ঠিক আছে? যদি বলো সবচেয়ে বড় ইকোনমিক সংস্থা বা অর্থনৈতিক সংস্থা, তাহলে আনসার হবে ডব্লিউটিও, আর বাণিজ্যিক সংস্থা হলে আনসার হবে ইইউ। ওকে, এটা কিন্তু তোমার পরীক্ষা হলে কনফিউজ হওয়া যাবে না। বাংলাদেশ 1995-তে সদস্যপদ লাভ করে, তাও 124তম, ঠিক আছে? তারপরে হচ্ছে আইএমএফ, আইবিআরডি, ডব্লিউটিও, তিনটাকে বলে ব্রিটেন উডস সংস্থা। এগুলো আমি আগেও বলছি। ডব্লিউটিও এর বর্তমান সংস্থা সংখ্যা এটা যেহেতু একটু ডিফারেন্ট, 166, এরা সবাইকে নেয় নাই, এই জন্য এটা একটু শিখে রাখবা। সদর দপ্তর যথারীতি সুইজারল্যান্ডে, জেনেভায়। মহাপরিচালক, ডিরেক্টর জেনারেল হচ্ছে নাইজেরিয়ার এঙ্গুসি যা ইউলেলা, ওকনজা ইউলেলা, ঠিক আছে, ওটির নাম। তিনি প্রথম নারী এবং আফ্রিকান বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বোচ্চ পদ লাভ করেন, এই জন্য এটা ইম্পর্টেন্ট।
ডব্লিউটিও এর একটা সদস্য আছে তাইওয়ান। আচ্ছা, তাইওয়ান ভাইভাতে প্রশ্ন করে যে সব জায়গায় তাইওয়ানকে কেন রাখতে হচ্ছে, তাইওয়ানের কোনো সার্বভৌমত্ব নাই, কোনো দেশ নাই, তারপরে তাইওয়ানকে রাখতে হয়েছে কেন? কেউ আনসার দিতে পারবা যে তাইওয়ানকে কেন রাখা হয়? কারো কোনো আইডিয়া আছে? সবাই তো চলে গেছে রে। ঘুমাই গেছো নাকি? স্যার স্যার তাইওয়ান বর্তমান চীনের পূর্ব উত্তরসূরি বলে এরকমটা কি? না না, তাইওয়ানকে রাখা হয়, তাইওয়ানকে রাখলে হচ্ছে চীনকে চাপ দেওয়া যায়, ঠিক আছে? এই ও জন্য হচ্ছে ঠিক আছে। তাইওয়ানকে রাখা হয়। যে ধরো জি তাইওয়ানকে, স্যার। তাইওয়ানের সাথে ধরো বাংলাদেশের সম্পর্ক ভালো, হ্যাঁ, জি স্যার। তাহলে হচ্ছে গিয়ে তাইওয়ানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক করলে চীন ক্ষেপে যাবে। কারণ হচ্ছে তাইওয়ান যদি চীনের দিকে একটা মিসাইল তাক করে দেয়, তাহলে চীনের কি হবে চিন্তা করে দেখো। ঠিক আছে, এই জি জন্য স্যার। তাইওয়ানের সাথে সবাই আলাদাভাবে সম্পর্ক রাখে। তুমি দেখবা যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন পররাষ্ট্র সচিব এরা তাইওয়ান ভিজিটে যায়, ঠিক আছে? জি। আর স্যার, তাইওয়ান কিন্তু ছোট্ট। স্যার একটা জিজ্ঞাসা করার বিষয় ছিল স্যার। আমরা জানি বাংলাদেশের সাথে দুইটা দেশের কূটনৈতিক সম্পর্ক নেই, একটা হলো ইসরায়েল যেটা দ্বিপাক্ষিকই নেই, আর তাইওয়ানের হলো একপাক্ষিক সম্পর্ক আছে। কিন্তু স্যার এই যে উত্তর কোরিয়ার সাথে কি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে? উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে, আর জি কোনো স্যার। সম্পর্ক নাই। ও ঠিক আছে। মানে বাণিজ্যিক সম্পর্ক তো নাই, ও বাণিজ্যিক সম্পর্ক মানে থাকার স্যার কোনো উত্তর কারণ কোরিয়ার নেই। সাথেও একপাক্ষিক সম্পর্ক তাহলে? একপাক্ষিক সম্পর্ক না, কূটনৈতিক সম্পর্ক আছে। তুমি তো উত্তর কোরিয়া যাইতে ও। পারবা, তুমি উত্তর কোরিয়া ও ভিসাও নিতে নিতে পারবা। ও বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নাই শুধুমাত্র ইসরায়েলের। স্যার আচ্ছা, আগামী তাইওয়ানের ক্লাসে সাথে তো আমাদের, নেই। হ্যাঁ, তাইওয়ান তাইওয়ানের সাথে স্যার বাণিজ্যিক সম্পর্ক আছে বাংলাদেশের, কিন্তু তাইওয়ান তো কূটনৈতিক সম্পর্ক। কোনো, তাইওয়ান তো কোনো সার্বভৌম দেশ না যে তাইওয়ানকে ও। তুমি সম্পর্ক করবা। তাইওয়ানে তো তুমি এমবাসি খোলো নাই, ঠিক ও। আছে? তাইওয়ানের জি কোনো, ঠিক আছে। তাইওয়ানের কোনো লোকও বাংলাদেশে কোনো এমবাসিতে নাই, ঠিক আছে? ও তাইওয়ানের আচ্ছা। সাথে, তাইওয়ানের সাথে শুধু আলাদা সম্পর্ক রাখে আমেরিকাই। কারণ হচ্ছে তাইওয়ানের সাথে সম্পর্ক রাখলে চায়নাকে একটা প্রেসার দেওয়া যায়। এটা একটা জি ক্লাসিফাইড সম্পর্ক, ঠিক ঘটনা আছে? শুনছি। জি স্যার। আচ্ছা, আগামী ক্লাসে আমাদের আর কিছু সংস্থা বাকি আছে, আমরা সেগুলো পড়বো। এরপরে আমরা সামরিক যুদ্ধ চুক্তি এই বিষয়গুলো আমরা পড়বো। তোমাদের কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কারো? পিডিএফ কোনো আছে স্যার? স্যার এগুলো কি এটা পিডিএফ পিডিএফ আকারে আমি দেওয়া যায় ক্লাসে, স্যার? এটা পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিব। তো ক্লাস বুঝছো তোমরা? জি স্যার। আজকে ক্লাস থেকে কিন্তু মিনিমাম একটা, ভাগ্য ভালো হলে দুইটা প্রশ্ন কিন্তু তোমাদের পিলিতে চলে আসতে পারে। আর রিটেন তো এখান থেকে তিনটা প্রশ্ন কমন আসবে। আর ভাইভাতে যদি কোনো কারণে অর্গানাইজেশনে ঢুকে, তাহলে এই আজকে যে অর্গানাইজেশন গুলো পড়াইছি এই অর্গানাইজেশনের মধ্যেই ঢুকবে, ঠিক আছে? এই অর্গানাইজেশন থেকে ভাইভাতে প্রশ্ন করে সবচেয়ে বেশি। তো আমি কোনটা পিলি পার্ট, কোনটা রিটেন পার্ট, কোনটা ভাইভা পার্ট আমি বলে দিলাম। তো এভাবে তোমরা প্রস্তুতি নিবা, তোমরা যখন পড়বা তোমরা ওইভাবেই প্রস্তুতি নিবা, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন জানার আছে? স্যার জাতিসংঘের সদস্য কি 195 নাকি 194 দেবো? ফিলিস্তিন কি এখন আছে? 195। 195। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ।